সাসপেন্স জাংশন। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প, অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স জাংশন। সকালের জলখাবার খেয়ে আমি আর প্রমথেশ বসার ঘরে বসে দৈনিক পত্রিকার কিছু খবর পড়ে তার চুলচেরা বিশ্লেষণ করছি। কখনো ওর যুক্তি আমি খণ্ডাচ্ছি, আর কখনো ও আমার। এই নিয়ে কিছুক্ষণ আমাদের যুদ্ধ চলার পর হঠাৎ ডোরবেল বেজে উঠল। কিছুক্ষণ পরে ভজন এসে খবর দিল এক ভদ্রলোক এসেছেন আমাদের খোঁজে। আমরা নিচের বসার ঘরে গিয়ে দেখলাম সোফায় বসে আছেন একজন ভদ্রলোক। বয়স আন্দাজ 55 থেকে 60। সাদা ধবধবে ধুতি, গিলে করা পাঞ্জাবি, গোফদারি কামানো, চুল ছোট করে কাটা, হাতে একটা ছড়ি, চেহারাতে আভিজাত্যের ছাপ স্পষ্ট। পরিচয় পর্ব শেষ হলে জানতে পারলাম ওনার নাম ক্ষিতীন্দ্রমোহন বাগচি। থাকেন দক্ষিণ কলকাতার বালিগঞ্জে। বলুন ক্ষিতীন্দ্রবাবু, আমার কাছে কি দরকারে? উনি কিছুক্ষণ চুপ করে রইলেন। মনে হলো যা বলতে এসেছেন সেই কথাগুলো মনে মনে একবার ঝালিয়ে নিচ্ছেন। ওনার চোখ মুখে একটা চিন্তার ছাপ স্পষ্ট। এবার উনি পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট চিরকুট বার করে প্রমথেশের দিকে এগিয়ে দিলেন। প্রমথেশ সেটা পড়ে আমার দিকে এগিয়ে দিল। দেখলাম তাতে কটা লাইন লেখা। পঞ্চমে দেবতা দেখিতে না পাইরে, নবমেতে না দেখে দশমেতে দেখো চেয়ে, তৃতীয়ে যদি পাও সময়ের সাথে যাও, শব্দটা পাও যদি উত্তর পাবে গতি, উত্তরে বিদ্যান তবে পাবে সমাধান। লেখাটা পড়ে আমি বললাম, এটা তো কোনো হেয়ালি বলে মনে হচ্ছে। ভদ্রলোক মাথা নাড়লেন। প্রমথেশ চুপ করে ওনাকে নিরীক্ষণ করছে ওনার পা থেকে মাথা পর্যন্ত। ভদ্রলোক এবার বলতে শুরু করলেন। উনি বললেন, এই চিরকুটটা পাই আমার প্রপিতামহের একটা কাঠের বাক্সের মধ্যে। গত বছর আমার ছোট মেয়ের বিয়ে উপলক্ষে বাড়ি পরিষ্কারের সময়। তার আগে আমার বিষয়ে আপনাদের একটু বলি। আমার পূর্বপুরুষ মোটেই ভালো মানুষ ছিল না। বিভিন্ন রকম অসামাজিক কাজ তাঁরা করেছেন। এমনও শুনেছি পূর্বের কেউ ডাকাতও ছিলেন। সেই রক্ত আমার শরীরেও যে বইবে, এতে আশ্চর্যের কিছু নেই। আমিও জোয়ান বয়সে অনেক অপরাধ করেছি, যার ফল হয়তো আমায় এখন ভুগতে হচ্ছে। কথাগুলো বলে ভদ্রলোক একটু থামলেন। পকেট থেকে একটা নস্যির ডিব্বা বার করে নাকে খানিক দিয়ে আবার বলা শুরু করলেন। হ্যাঁ, যা বলছিলাম, স্কুল পাঠশালার ধারে কাছে আমার পূর্বপুরুষ আমি কখনোই যাইনি। বাবার একটা ব্যবসা ছিল, সেটাই আমি সামলেছি। আমার পরিবারে আছে আমার স্ত্রী, 3 ছেলে, তার মধ্যে বড় আর মেজর বিয়ে হয়েছে। কারোরই কোনো সন্তান নেই, আর ছোটটা এখনও বিয়ে থা করেনি। বিয়ের কথা বললেই এড়িয়ে যায়। আর থাকে আমার বন্ধুর ছেলে। ওর বাবা মা মারা যাওয়ার পর থেকেই ওকে আমি আমার কাছে রেখে দিয়েছি। আমাকেই ও বাবা বলে মানে। নাম সুবিমল সরকার। আর মেয়ের কথা তো আগেই বললাম। তা এখন সমস্যা হচ্ছে আমার 2 ছেলেকে নিয়ে, বড় আর মেজো। এই ধাঁধায় যদি সত্যিই কিছু থেকে থাকে, তাহলে সেটা ওদের হাতে পড়লে সব শেষ হয়ে যাবে। একই বাড়ি ভাগ নিয়ে আমায় ক্রমাগত খুঁচিয়ে যাচ্ছে। পারছে না শুধু আমার স্ত্রী সরমার জন্য। আমি চাই এই ধাঁধার সমাধান আপনি করুন। সুবিমলকে এই চিরকুটটা দেখিয়েছিলাম। ও আমাকে বলল এতে ধাঁধা আছে। আমি তো চাই এর কিছুই বুঝব না। সুবিমলই আমার ব্যবসার দেখাশোনা করে, আর সেই নিয়েই সবার রাগ ওর ওপর। এতক্ষণ প্রমথেশ চুপ করে সব শুনছিল। এবার সে ক্ষিতীন্দ্রবাবুকে প্রশ্ন করল, আপনি কোনো উইল করেননি? ক্ষিতীন্দ্রবাবু বললেন, সে একরকম ভাবনা চিন্তা করেছি, কিন্তু মুশকিল হচ্ছে এই খবর মেজো ছেলের কানে গেলে সে তো নিজের অংশ নিয়ে বেচে বুচে খেয়ে নেবে। আর তার একটা বউ আছে, সে তো পথে বসবে। আর বউয়ের নামে যদি লিখে দিই, তাহলে তো আরও অত্যাচার করবে বউয়ের ওপর। বিচারির মুখের দিকে তাকানো যায় না, নিজেকে অপরাধী মনে হয় সব সময়। সুবিমলই আমাকে আপনার কাছে পাঠালো, যাতে এর একটা সমাধান আপনি করে দেন। আপনার যা পারিশ্রমিক হয় আমি আপনাকে দিতে রাজি,
আপনি দয়া করে আমায় এই জায়গা থেকে উদ্ধার করুন। এই ধরনের অদ্ভুত কেস প্রমথেশের কাছে এই প্রথম। শুধু একটা হেয়ালির সমাধান আর উইলের ব্যাপারে তাকে কিছু বুদ্ধি দেওয়া, এই যা। ক্ষিতীন্দ্রবাবু বিদায় নিলেন, তবে যাওয়ার আগে আমাদের তার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে গেলেন। অগ্রিম কিছু টাকা খামবন্দি করে টি টেবিলের ওপর রেখে গেলেন। আমাদের টেলিফোন নাম্বারও নিয়ে নিলেন। উনি চলে যাওয়ার পর আমরা ওপরের ঘরে এসে বসে দুজনেই একটা করে সিগারেট ধরালাম। প্রমথেশকে বললাম, কেসটা কেমন অদ্ভুত না? প্রমথেশ সিগারেটে লম্বা টান দিয়ে সিলিংয়ের দিকে চেয়ে রইল। আমি চিরকুটের লেখাগুলো পড়তে লাগলাম ভালো করে। প্রমথেশ এরপরে আর একটাও কথা বলেনি। দুপুরের খাওয়াও নির্বিঘ্নে শেষ করে আবার সে বসার ঘরে ফিরে গিয়ে তার ইজি চেয়ারে বসে দুলতে লাগল। দিনটা এক প্রকার এইভাবেই কেটে গেল। পরদিন সকালে টেলিফোনের আওয়াজে ঘুম ভাঙল। প্রমথেশকে বলতে শুনলাম, সে কি, কখন? পুলিশে খবর দেওয়া হয়েছে? আচ্ছা, আমরা আসছি। বলেই ফোন রেখে দিয়ে আমাকে বলল, রেডি হয়ে নে, ক্ষিতীন্দ্রবাবুর বড় ছেলে সমরেন্দ্রনাথ খুন হয়েছেন। মিনিট দশেকের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। বালিগঞ্জে ক্ষিতীন্দ্রবাবুদের বাড়ি খুঁজতে বিশেষ বেগ পেতে হলো না। একজনকে জিজ্ঞাসা করায় সে দেখিয়ে দিল। বাড়িতে ঢুকে দেখলাম বাড়ির এক দিকটা প্রায় পুরো বাড়ি, আর অন্য দিকটা বেশ ঝকঝকে তকতকে। বোঝাই যাচ্ছে সদ্য রেনোভেট করা হয়েছে। বাইরে পুলিশের গাড়ি আগেই দেখেছি। ভেতরে এসে দেখলাম সুবলবাবু ক্ষিতীন্দ্রবাবুর সাথে কথা বলছেন। প্রমথেশ সুবলবাবুকে জিজ্ঞাসা করল, কি বুঝছেন সুবলবাবু? ও, আপনারা? হ্যাঁ, এটা যে খুন তাতে সন্দেহ নেই। পেটে ছুরি গাঁথা সে তো দেখতেই পাচ্ছেন। তবে কে করেছে সেটা ধরতে সময় লাগবে। তা আপনাকে কে খবর দিল? ক্ষিতীন্দ্রবাবু তাড়াতাড়ি বললেন, ওনাকে আমি ফোন করতে বলেছিলাম। যাক, ভালোই হলো, আমার কাজ খানিকটা কমলো। প্রমথেশকে দেখলাম সেই কথার কোনো উত্তর করল না। ওর চোখ বাড়ির চারিদিকে ঘুরছে। খুনটা যে ঘরে হয়েছে সেই ঘরের সামনেই আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম। প্রমথেশ বলল, আচ্ছা, বডিটা প্রথম কে দেখেছে? ওই সুবিমল বাবুই দেখেছেন। উনি ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যাবেন বলে বেরোতে যাচ্ছেন, সেই সময় দেখেন এই ঘরে লাইট জ্বলছে। দরজা ঠেলে ঘরে ঢুকেই দেখে সোফায় বডি পড়ে আছে। তারপর উনি বাড়ির সবাইকে খবর দেয়। আরও কিছু টুকটাক প্রশ্ন করে প্রমথেশ ক্ষিতীন্দ্রবাবুকে বলল, আপনার যদি আপত্তি না থাকে আমি একবার বাড়িটা পুরো ঘুরে দেখতে পারি? ক্ষিতীন্দ্রবাবু বললেন, না না, আপত্তি কেন থাকবে। ক্ষিতীন্দ্রবাবু চাকরকে বলল সুবিমলকে ডেকে দিতে। একটু পরেই সুবিমলবাবু নিচে নেমে আসলেন। বয়স আন্দাজ 25 বছর, ফর্সা সৌম্যকান্তি চেহারা। ক্ষিতীন্দ্রবাবুর কথা মতো আমাদের নিয়ে দোতলার দিকে যেতে যাবে এমন সময় প্রমথেশ সুবলবাবুকে বলল, সুবলবাবু, আপনার কাজ কিন্তু মোটেই কমেনি। বাড়ির সকলের সঙ্গে কথা বলার সময় আপনাকেও কিন্তু থাকতে হবে। কথাটা বলে প্রমথেশ উপরে উঠতে লাগল। সুবলবাবুকে কোনো এক কনস্টেবলের উদ্দেশ্যে বলতে শুনলাম বডি পোস্টমর্টমে পাঠানোর জন্য। আমি আর প্রমথেশ বাড়িটা ঘুরে ঘুরে দেখছি। সুবিমলবাবু আমাদের কোনটা কার ঘর চিনিয়ে দিচ্ছেন। বাড়িটার যেখান থেকে ভাঙাচোরা অংশ শুরু হয়েছে তার সঙ্গে বাড়ির ভালো দিকটার একটা যোগ রয়েছে। সেটা হলো একটা কাঠের দরজা। প্রমথেশ সুবিমলকে জিজ্ঞাসা করল, এই দরজাটা খোলা যায়? সুবিমলবাবু বললেন, বহুদিন ধরে নাকি এটা বন্ধই হয়ে আছে। প্রয়োজন পড়ে না বলে কেউ এদিকে আসেও না। সম্প্রতি এই দরজাটার প্রয়োজন পড়েছিল কারোর। যাই হোক, এখন চলুন বাড়ির ভাঙা দিকটা দেখে আসি। সুবিমলবাবু আমাদের নিচে এসে বাড়ির ভাঙা দিকটায় নিয়ে যাবেন এমন সময় প্রমথেশ থমকে দাঁড়িয়ে পড়ল। সমরেন্দ্রবাবু যে ঘরে খুন হয়েছেন সেই ঘরটিও বাড়ির ভালো দিকের শেষ অংশ। একটা ঘোরানো লোহার সিঁড়ি আছে পাশে, কিন্তু সেটার জরাজীর্ণ অবস্থা। প্রমথেশ তাড়াতাড়ি সিঁড়িটার কাছে গিয়ে একবার আকাশের দিকে দেখে আবার সিঁড়ির দিকে দেখে চলে আসলো। এখন ওকে কোনো প্রশ্ন করা যাবে না।
এবার সুবলবাবুও আমাদের সঙ্গ নিলেন। সুজয়, ধাঁধার কাগজটা সঙ্গে আছে তো? হ্যাঁ আছে, দেব। যখন চাইবো। সুবলবাবু আমাদের কথোপকথন শুনে একবার প্রমথেশের দিকে আরেকবার আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, কি রে মশাই, এর মধ্যে আবার ধাঁধা কোথা থেকে আসলো? আছে আছে সুবলবাবু, এ অনেক জটিল ব্যাপার। কথা বলতে বলতে আমরা ভাঙা অংশের একটা ঘরের মধ্যে ঢুকে বেশ আশ্চর্য হয়ে গেলাম। সেখানে বেশ কয়েকটা পোড়া সিগারেটের শেষ অংশ এবং একটা আধ খাওয়া সিগারেট পড়ে আছে। প্রমথেশ সেখানে নিচু হয়ে দেখে বলল, বাইরে থেকে দেখে এদিকটা যতটা পরিত্যক্ত মনে হচ্ছিল, জায়গাটা মোটেই তা নয়। রীতিমতো এখানে মানুষের যাতায়াত আছে, এবং সেটা কাল রাতেও। তাহলে প্রমথেশবাবু, এগুলো তো... হ্যাঁ অবশ্যই, এক্ষুনি এগুলো কালেক্ট করে ফরেন্সিকে পাঠান। বাড়ির বাকি অংশটা ঘুরে দেখে কিছুই সেরকম চোখে পড়ল না। শুধু এদিকে একটা ভাঙা অংশ আছে যেটা দিয়ে সহজেই বাড়ির বাইরে চলে যাওয়া যায়। এরপর বাড়ির সকলকে এক এক করে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেল সেটা হলো, গতকাল রাতে বাড়ির প্রত্যেকেই কোনো না কোনো কারণে ওই ঘরে ঢুকেছিলেন, শুধু একজন চাকর, সমরেন্দ্রবাবুর মা আর মেজ বউ ছাড়া। ক্ষিতীন্দ্রবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, দিন দিন ওর মদের নেশাটা বেড়েই চলছিল, তাই ওর সাথে কথা বলতে গেছিলাম, ওকে বোঝাতে গেছিলাম। সুবিমলবাবু গেছিলেন কোনো একটা কাগজে সই করাতে। সমরেন্দ্রবাবুর বউ আর আরেক চাকর গেছিলেন কিছু স্ন্যাক্স দিতে। মেজ ছেলে অমরেন্দ্রনাথের সাথে কথা কাটাকাটি হয়েছে, তারপর সে বেরিয়ে যায়, ফেরে মাঝরাতে। যতীন্দ্রনাথ যায় দাদার কাছে কিছু টাকা চাওয়ার জন্য, কটা বই কিনবে, কিন্তু সমরেন্দ্র টাকা দেয় না। এই হলো গতকাল রাতের এখন পর্যন্ত পাওয়া সকলের অ্যালিবাই। এরপর প্রমথেশ আমার কাছ থেকে ধাঁধার কাগজটা নিয়ে সকলের উদ্দেশ্যে বলল, আচ্ছা, এই ধাঁধার ব্যাপারটা কে কে জানেন? দেখলাম সুবিমলবাবু ছাড়া আর কেউই জানেন না। আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেলা 11টা বাজে। সকাল থেকে এক কাপ চা ছাড়া আর কিছুই জোটেনি। খালি পেটে কিছুই হবে না, আগে বাড়িতে গিয়ে স্নান খাওয়া করি, তারপর সব আলোচনা। আমরা দুপুরে খেয়ে দিয়ে বসার ঘরে এসে বসলাম। প্রমথেশকে বললাম, কি বুঝছিস প্রমথেশ? কারুর কথায় কোনো অসঙ্গতি পেলি? না রে সুজয়, প্রত্যেকের অ্যালিবাই স্ট্রং। মেজর ছেলে সোজা সাপটা কথা বলে, এবং সেটা চোখে চোখ রেখে। ওনার সাথে ওনার দাদার যে কথা কাটাকাটি হয়েছিল সেটা উনি লুকিয়েও যেতে পারতেন, কিন্তু সেটা উনি করলেন না। তাই ক্ষিতীন্দ্রবাবু যতই মেজর ছেলে ভালো না বলুন, অন্তত এই খুনটা উনি করেননি। আপাতত আমার তাই মনে হচ্ছে, ভুলও হতে পারি। তাহলে? এই তাহলেটাই তো ভাবাচ্ছে। অমরেন্দ্রবাবু ছাড়া বাকি রইল ক্ষিতীন্দ্রবাবু, যতীন্দ্রবাবু, সুবিমলবাবু আর সমরেন্দ্রবাবুর স্ত্রী। আর দুই চাকর আর রান্নার ঠাকুর? কোনো মোটিভই নেই। বেকার তাদের নিয়ে টানাটানি করার দরকার আছে কি? প্রমথেশ এবার একটা সিগারেট ধরিয়ে সিলিংয়ের দিকে চেয়ে রইল। আমি ধাঁধার কাগজটা নিয়ে পড়তে লাগলাম। পঞ্চমেতে দেবতা দেখিতে না পাইরে, নবমেতে না দেখে দশমেতে দেখো যে, তৃতীয়ে যদি পাও সময়ের সাথে যাও, শব্দটা পাও যদি উত্তর পাবে গতি, উত্তরে বিদ্বান তবে পাবে সমাধান। বিকেল তখন 4টে বাজে। দরজায় বেল বাজল। ভজন এসে বলল, সুবলবাবু এসেছেন। প্রমথেশ উপরে পাঠিয়ে দিতে বলল। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করে যাই। তা কি বুঝছেন প্রমথেশবাবু? দাঁড়ান, সবই তো ঘটনাটা ঘটল। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। আচ্ছা, ধাঁধার ব্যাপারে কি বলছিলেন যেন? আমি কাগজটা সুবলবাবুর হাতে দিলাম। তিনি একবার পড়ে নিয়ে হতভম্বের মতন আমাদের দিকে তাকালেন। তারপর বললেন, এ তো আগা মাথা আমি কিছুই বুঝলাম না। সমাধান হলেই সব বুঝতে পারবেন। পোস্টমর্টেম রিপোর্ট কবে নাগাদ পাওয়া যাবে সেটা আগে বলুন। আশা করছি 2 দিনের মধ্যেই হাতে পেয়ে যাব। কিছুক্ষণ পরে সুবলবাবু বিদায় নিলেন। আমি ভজনকে ডেকে আরেক প্রস্ত চা দিতে বলে প্রমথেশকে বললাম, চল একটু বেরিয়ে আসি। প্রমথেশ আপত্তি জানালো না। আমরা রাস্তায় বেরিয়েছি ঠিকই, কিন্তু প্রমথেশের মুখে কোনো কথা নেই। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম,
ঈশানকোণে মেঘ জমেছে, আজ হয়তো আবার বৃষ্টি হতে পারে। প্রমথেশ সেই কথারও কোনো উত্তর করল না। রাতটা নির্বিঘ্নে কেটে গেল। পরদিন সকালে আমরা বালিগঞ্জে ক্ষিতীন্দ্রবাবুর বাড়ি গেলাম। ওনাকে আমাদের আসার কারণ জানালাম। উনি বললেন, ভালোই হয়েছে আপনারা এসেছেন, আমি টেলিফোন করব ভাবছিলাম। কেন, কিছু হয়েছে? হয়েছে বলতে, কাল রাত থেকে অমরেন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যেই ও এরকম রাতে বাড়ি ফেরে না, ভোরবেলা আসে। তবে আজ এত বেলা হয়ে গেল এখনও আসেনি। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আর একটু দেখুন, যদি না আসে তখন পুলিশে খবর দেওয়া যাবে। আসলে আমি এসেছিলাম ওই ধাঁধার ব্যাপারটা জানতে। ক্ষিতীন্দ্রবাবু বললেন, বুঝতে পারলেন কিছু? না, এখনো কোনো ক্লু পাইনি, তবে আপনার বাড়ির ওই ভাঙা দিকটায় একবার যাব। মন বলছে ওখানেই কোনো ক্লু পেলেও পেতে পারি। উনি বললেন, তা বেশ, তো যান না, সুবিমল তো নেই এখন, থাকলে ওই নিয়ে যেত। প্রমথেশ আর আমি ক্ষিতীন্দ্রবাবুর ঘর থেকে বেরিয়ে বাড়ির উত্তর দিকের ভাঙা অংশটায় গেলাম। খানিকটা যাওয়ার পর যে ঘরটায় কাল সিগারেটের টুকরো পড়ে থাকতে দেখেছিলাম, সেখানে আজ পড়ে আছে অমরেন্দ্রনাথ বাগচির নিথর দেহ, একইভাবে পেটে ছুরি গাঁথা। সাথে সাথে প্রমথেশ আর আমি দৌড়ে এসে ক্ষিতীন্দ্রবাবুর ঘর থেকে থানায় ফোন করে সুবলবাবুকে আসতে বলে দিলাম। প্রায় মিনিট 10 মধ্যেই সুবলবাবু তার লোকজন নিয়ে চলে এলেন। প্রাথমিকভাবে যাবতীয় যা কাজ আছে সব সেরে আলাদা করে প্রমথেশকে ডেকে বললেন, কিছু আন্দাজ করতে পারছেন প্রমথেশবাবু? খুনি যদি বাইরের কেউ হয় তাহলে সমরেন্দ্র আর অমরেন্দ্রকে বাইরেই মারতে পারত, কিন্তু তারা খুন হলেন এই বাড়িতে। অর্থাৎ একটা ব্যাপার পরিষ্কার, যে খুনি এই বাড়িতেই আছে। আপনি একটা কাজ করুন সুবলবাবু, আপনার 2-1 লোককে এই বাড়ির আশেপাশে সিভিল ড্রেসে পোস্টিং করে রাখুন, বিশেষ করে বাড়ির ভাঙা দিকটায়, যেন একজন সবসময় থাকে। আর এই ক্ষিতীন্দ্রবাবুর নারী নক্ষত্র বার করার চেষ্টা করুন, কারণ ক্ষিতীন্দ্রবাবু নিজের মুখেই আমাদের কাছে স্বীকার করেছেন পূর্বে উনি নানা রকম অসামাজিক কাজ করেছেন এবং জেলেও গেছিলেন, তাই তার রেকর্ড নিশ্চয়ই থাকবে। আপনি সেটা যত তাড়াতাড়ি পারেন বার করে আনুন। সুবলবাবু তার গাড়ি করে আমাদের বাড়ি ছেড়ে দিলেন। আমরা দুপুরে খেয়ে দিয়ে বসার ঘরে এসে বসলাম। আমি প্রমথেশকে বললাম, আজও ধাঁধাটার কোনো সমাধান করা গেল না। ঠিক বলেছিস, এদিকটা নিয়ে ভাবতে গিয়ে ওদিকটার ভাবা হচ্ছে না। তবে এখানে ধাঁধার সমাধানের থেকেও বেশি জরুরি খুনির পরিচয়টা সবার সামনে আনা। হ্যাঁ, কিন্তু কিভাবে? আমাদের কাছে তো এখনো সবটাই ধোঁয়াশা। আচ্ছা, সমরেন্দ্রনাথ আর অমরেন্দ্রনাথ মারা গেলে সব থেকে বেশি লাভ কার? আপাতত যতীন্দ্রনাথ আর সুবিমল সরকারের। আর ওই দুজনের স্ত্রীদের বাদ দিলি কেন? ভুলে যাস না, সমরেন্দ্রবাবু যেদিন খুন হন সেদিন ওনার স্ত্রীও ওই ঘরে ঢুকেছিলেন। হ্যাঁ, কিন্তু সে তো খাবার দিতে, আর ওনার সঙ্গে বাড়ির চাকর ছিল। আর তাছাড়া ওনার পরেও তো 2 ঢুকেছিল। একবার গেলে দ্বিতীয়বার যা যাবে না? তাহলে বিকেলে বালিগঞ্জ আরেকবার জিজ্ঞাসাবাদ, দেখা যাক কিছু বেরিয়ে আসে কিনা। তবে এটা ঠিক, খুনি বাড়ির ভিতরে নেই কেউ। কিভাবে বুঝলি? ওই কাঠের দরজা এবং লোহার সিঁড়ি বাড়ির একটা অংশের সাথে আর একটা অংশের ভিতর থেকে যোগাযোগের একমাত্র পথ। দেখি বিকেলে গিয়ে আরো কিছু বুঝতে পারি কিনা। বিকেলে ক্ষিতীন্দ্রবাবুর বাড়িতে গিয়ে সবার সাথে আরেকবার কথা বলল প্রমথেশ। শুধু যে 2 দেখা পাওয়া গেল না তাঁরা হলেন ক্ষিতীন্দ্রবাবুর ছোট ছেলে যতীন্দ্রনাথ আর অমরেন্দ্রনাথের স্ত্রী সুরবালা দেবী। আমরা যখন বেরিয়ে আসছি হঠাৎ দেখি 2 আসছে আমাদের উল্টো দিক থেকে। আমাদের দেখেই দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেল। প্রমথেশ যতীন্দ্রবাবুকে কোথায় গেছিল জিজ্ঞাসা করায় সে জানালো বৌদি মানে সুরবালা দেবীকে নিয়ে তার বাপের বাড়ি গেছিল। আমরা যখন বাড়ি ফিরছি তখন প্রায় সন্ধে। কোনো এক বাড়ির ভিতর থেকে বাচ্চাদের পড়ার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। বাড়িতে ফিরে প্রায় ঘণ্টাখানেক হয়ে গেল প্রমথেশ কোনো কথা বলেনি। অবশেষে থাকতে না পেরে আমি বললাম,
কিরে, তুই তো পুরো চুপ করে গেলি, কিছুই তো বলছিস না। মনে হচ্ছে আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। কি হেয়ালি করছিস বলতো? আদ্য পান্ত কিছুই বুঝতে পারছি না। হেয়ালিটা খুবই সোজা সুজয়, আমার মাথাতেই আসেনি। আজ বাচ্চাটার পড়া শুনতে পেয়ে খেয়াল হলো। মানে? হিতীন্দ্রবাবু যে চিরকুটটা দিয়েছিলেন সেটা কোথায়? এই তো আমার পকেটেই আছে, বলে আমি চিরকুটটা ওর দিকে বাড়িয়ে দিলাম। প্রমথেশ বলল, হ্যাঁ দে। এবার আমায় বল, আমরা যে ছোটবেলায় পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ, তার শেষটা কি? শেষটা ওই তো 10 দিক। এবার সেগুলোর নাম বল পরপর। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অগ্নি, নৈঋত, ঈশান, বায়ু, ঊর্ধ্ব, অধ। সুজয়, পরপর বলতে বলেছিলাম। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ। তার মানে পঞ্চম অর্থাৎ ঈশান, আর ঈশান কোণে দেবতার অধিষ্ঠান। হ্যাঁ, কিন্তু আমরা তো ঠাকুরঘরের দিকে যাইনি। আমি কিন্তু বাড়ির ভাঙা দিকটার কথা বলছি। হ্যাঁ, কিন্তু ভাঙা দিকটায় তো কোনো দেবতার ছবি বা মূর্তি কিছু দেখতে পাইনি। তাই জন্যই তো পরের লাইন। কি আছে পর? নবমেতে না দেখে দশমেতে দেখোচে। তার মানে মাটির নিচে। এক্সেলেন্ট। তাহলে বাকিটা? বাকিটা? প্রমথেশ কিছু বলতে যাবে তার আগেই টেলিফোন বেজে উঠল। হ্যালো, কীরকম? আচ্ছা, আর কিছু? ঠিক আছে। কি রে, কার ফোন? সুবলবাবু। কি বললেন? প্রমথেশ এই কথার কোনো উত্তর করল না। একটা সিগারেট ধরিয়ে ওর প্রিয় ইজি চেয়ারে বসে দুলতে লাগলো। আমি হেয়ালির কাগজটা নিয়ে বাকিটা উদ্ধার করার বৃথা চেষ্টা করতে লাগলাম। পরদিন বেলা 8টায় ঘুম ভাঙলেও বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ধুম জ্বর আর সাথে মাথা ব্যথা। ভজন চা দিতে এসেছে দেখে তাকে জিজ্ঞাসা করলাম, প্রমথেশ কোথায়? সে বলল একটু আগে কোথায় যেন বেরোলো। মনে মনে ভাবলাম, আমাকে ছাড়া হেয়ালির সমাধান করলে আমি আর কোনো কেসেই ওর সাথে থাকব না। বেলা তখন প্রায় 10:30। প্রমথেশ ফিরল, আমাকে বলল, ইরে, এখন জ্বর কেমন? আমার জ্বর হয়েছে। তুই কি করে জানলি? সকালে তোর ঘরে তোকে ডাকতে এসে দেখি তুই বিড় করে বকছিস। কপালে হাত দিয়ে দেখলাম তোর গায়ে জ্বর। ভজনকে বলে গেছিলাম জলপট্টি দিতে, আর ওষুধও রেখে গেছিলাম যদি আমার আসতে দেরি হয়। কিন্তু তুই গেছিলিস কোথায়? প্রথমে সুরবালা দেবীর বাপের বাড়ি, তারপর ক্ষিতীন্দ্রবাবুর মেয়ের শ্বশুরবাড়ি, আর তারপর থানায়। সমরেন্দ্রনাথ বাগচির পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে, সঙ্গে ফরেন্সিক রিপোর্টও। ওরা সিগারেটের টুকরোগুলোর মধ্যে 2টো ব্র্যান্ড আছে। সাধারণত যারা সিগারেট খায় তারা নিজেদের ব্র্যান্ড চট করে চেঞ্জ করে না। তার মানে এই ষড়যন্ত্রে দুজন সামিল? হতে পারে, আবার নাও হতে পারে। দুপুরের পর থেকে জ্বরটা আর আসেনি ঠিকই, কিন্তু শরীর দুর্বল থাকায় প্রমথেশের কাছ থেকে কিছু জানার চেষ্টাও করিনি। বিছানায় শুয়েই কাটিয়ে দিলাম সারা দিন রাত। পরদিন ভোরবেলা ঘুম ভেঙে গেল, দেখলাম শরীর একেবারে চাঙ্গা। প্রমথেশকে ডাকলাম। সে উঠে বলল, ভালোই হয়েছে ডেকেছিস, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ক্ষিতীন্দ্রবাবুর বাড়ি যেতে হবে। এত সকালে? হেয়ালির বাকি অংশটার সমাধান করতে হবে না? একেই তোর জ্বরের জন্য একদিন পিছিয়ে গেল ব্যাপারটা। ক্ষিতীন্দ্রবাবুর বাড়ি পৌঁছে ওনার সাথে দেখা করে ওনাকে নিয়ে বাড়ির ভাঙা দিকটায় গেলাম। প্রমথেশ দেখলাম খুব সাবলীলভাবে একটা ঘরের দিকে এগিয়ে গেল এবং সেই ঘরের দেওয়ালে টাঙানো একটা ঘড়ির নিচে গিয়ে দাঁড়ালো। বলল, তোর জ্বরটা আমায় অনেক উপকার করেছে সুজয়। আমি এবং আমার সাথে সাথে ক্ষিতীন্দ্রবাবু অবাক। বললাম, মানে? এদিকে আয়। আমি প্রমথেশের দিকে এগিয়ে গেলাম। প্রমথেশ বলল, এবার ধাঁধার 3 নম্বর লাইনটা কি আছে দেখ। দেখতে হবে না, মনে আছে। উত্তরে যদি পাও সময়ের সাথে যাও। আর দেওয়ালটা উত্তর দিকে। ধাঁধায় 3 বার উত্তর শব্দটা আছে, আর 3টি উত্তরের মানে 3 রকম। প্রথমটা হলো দিক, দ্বিতীয়টা প্রশ্নের উত্তর,
আর তৃতীয়টা? বলছি, তার আগে ঘড়িটার পাল্লাটা খুলে দুটো কাটাকে 6-এর ঘরে নিয়ে যা। আমি প্রমথেশের কথা মতো তাই করলাম, কিন্তু কিছুই হলো না। দেখলাম বাড়ির বাকিরা চলে এসেছে ততক্ষণে ওই ঘরে। কিরে, কিছুই তো হলো না। তাহলে এবার 3টে কাটাকেই 12টায় নিয়ে যা। আমি তাই করলাম। ঘড়িতে 12টার ঘণ্টা পড়ল। ঘণ্টা থেমে যাওয়ার পর সমস্ত ঘর চুপ। এরপর ঘরের মৌনতা ভেঙে একটা ঘর ঘর আওয়াজ করে মেঝের একটা কোণ খুলে গেল এবং দেখা গেল সেখান থেকে একটা সিঁড়ি নেমে গেছে নিচে। প্রমথেশ একটা টর্চ চাইল। এক চাকর টর্চ এনে দিল। তারপর সেটা জ্বালিয়ে ভালো করে নিচে দেখে নিয়ে ওই সিঁড়িটা দিয়ে সে নিচে নেমে গেল। আমিও পিছনে গেলাম এবং আমার পিছন পিছন বাকিরা। ঘরটা ছোট। টর্চের আলোয় দেখলাম একটা কালী মূর্তি, তার গা ভর্তি সোনার গয়না। আর কালী মূর্তিটি যেখানে বসানো সেটি একটা বড় বাক্স, তাতে তালা ঝুলছে। প্রমথেশ বলল, আপনি বলেছিলেন না আপনার পূর্বপুরুষ নাকি কেউ ডাকাত ছিলেন? এটাই তার প্রমাণ। এবার আপনার যা করার আপনি করুন, তবে আজ বিকেলে আপনারা প্রত্যেকে বাড়িতে থাকবেন, আমরা আসব। আমরা তখনকার মতো ক্ষিতীন্দ্রবাবুকে বিদায় জানিয়ে চলে আসলাম। বাড়িতে ফেরার পর প্রমথেশকে বললাম, তৃতীয়বার উত্তর শব্দটার মানে কি? ওটা তো ধাঁধার সাথে মেলানো নয়। ধাঁধাটা যিনি লিখেছেন তিনি খুবই বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তাই তিনি লিখেছেন, ভবিষ্যতে কেউ যদি বিদ্বান বা বুদ্ধিমান হন তাহলে এই সমাধান করতে পারবে। কিন্তু আফসোস, কেউ সেরকম হলো না। অবশেষে প্রমথেশ সান্যালের বুদ্ধি নিতে হলো। অবশ্য এর অনেকটা কৃতিত্ব তোর উপরও বর্তায়। মানে কিরকম? জ্বরের ঘরে বিড়বিড় করে তুই যা বলেছিস আমি সেই মতোই কাজ করেছি। উত্তরের দেওয়ালে একটা ঘড়ি আছে, সেটা তুই বলেছিস আমাকে। নে, এবার তাড়াতাড়ি স্নান সেরে নে। আমি ততক্ষণ সুবলবাবুকে একটা ফোন করে জানিয়ে দিই বিকেলে ওই বাড়ি যেতে। আমি ভজনকে দুপুরের খাবার দিতে বলে স্নানে চলে যাই। সুবলবাবুর সাথে ঠিক কী কথা হয়েছে আমার তা জানা নেই। বালিগঞ্জে পৌঁছে দেখলাম রাস্তার মোড়ে সুবলবাবু দাঁড়িয়ে আছে। প্রমথেশ বলল, কাউকে বেরোতে দেখলেন? না তো। তাহলে চলুন, এখন তার মানে বাড়িতেই পাবো। এখানে বলে রাখি, আমরা যে সময় আসবো বলে গেছিলাম তার অনেক আগেই চলে এসেছি। প্রমথেশকে দেখলাম বাড়ির মেইন গেটের দিকে গেল না, বাড়ির ভাঙা দিকটা দিয়ে ঢুকলো এবং সোজা গেল সেই ঘরটার দিকে যে ঘরে আজ সকালে ঘটনাটা ঘটেছে। ঘরে ঢুকে আমাদের সকলের চোখ মেঝের খোলা অংশটার দিকে পড়ল। সেখান থেকে আলো দেখা যাচ্ছে, সম্ভবত টর্চের। প্রমথেশ বলল, উপরে উঠে আসুন যতীন্দ্রবাবু। মিনিট খানেকের মধ্যেই ওপরে উঠে আসলেন যিনি, তাকে দেখে আমরা তিনজনেই অবাক। প্রমথেশ বলল, এ কি আপনি? ক্ষিতীন্দ্রবাবুর বাড়ির বসার ঘর, সেখানে সবাই উপস্থিত। প্রমথেশ একটা সিগারেট ধরিয়ে বলল, যতীন্দ্রবাবু, আপনার 2 ছেলের খুনিরা এই ঘরেই উপস্থিত। জানি ওনারা নিজে থেকে কেউ অপরাধ স্বীকার করবে না, তাই আমি বলছি। সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে প্রমথেশ বলতে শুরু করলো, সমরেন্দ্রবাবু যেদিন খুন হন তার পরদিন আমি এ বাড়িতে আসার পর 2টো জিনিস লক্ষ্য করি। 1 নম্বর হলো বাড়ির 2টো অংশের মধ্যে যোগাযোগের ওই কাঠের দরজা, আর 2 নম্বর সমরেন্দ্রবাবু যে ঘরে খুন হন ঠিক তার পাশেই লোহার সিঁড়ি। ওই দরজা দিয়ে নেমে সিঁড়ি বেয়ে সহজেই ওই ঘরে ঢোকা যায় এবং বাড়ির ভাঙা অংশেও যাওয়া যায়। আমার প্রথম সন্দেহ হয় অমরেন্দ্রবাবুকে, কারণ ক্ষিতীন্দ্রবাবু বলেছিলেন যে উনি রকচটা এবং সম্পত্তির ভাগ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তারপর পরদিন যখন উনি খুন হলেন তখন আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি হতে পারে? সুবিমল সরকার, নাকি যতীন্দ্রনাথ বাগচি, নাকি অন্য কেউ? খোঁজ খবর করা শুরু করলাম। এবার প্রমথেশ ক্ষিতীন্দ্রবাবুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা ক্ষিতীন্দ্রবাবু, আপনি যে সুবিমল সরকারের বাবা দীপক সরকারের খুনি, একথা আমার কাছে গোপন করলেন কেন?
প্রমথেশের এই কথাটায় ঘরের মধ্যে যেন বাজ পড়ল। ক্ষিতীন্দ্রবাবু মাথা নিচু করে রইলেন। ক্ষিতীন্দ্রবাবু বললেন, বিশ্বাস করুন, খুনটা আমি করিনি। আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল। এখন আর লুকিয়ে কোনো লাভ নেই ক্ষিতেন্দ্রবাবু। যার জানার সে সেটা অনেক আগেই জানে। যাই হোক, সুবিমল বাবুর সাথে সুরবালা দেবীর একটা সম্পর্ক ছিল, আর সেটা সুরবালা দেবীর বিয়ের আগে থেকে। কিন্তু বিয়ে হলো অমরেন্দ্রবাবুর সাথে, তাই সেদিক দিয়েও সুবিমল ডিপ্রাইভড হলেন। সমরেন্দ্রবাবু খুনের পরদিন যখন এ বাড়িতে আসি, তখন বাড়ির ওই ভাঙা অংশতে দুটো ব্র্যান্ডের সিগারেটের পুরো অংশ দেখতে পাই। তখন বুঝলাম এখানে একজন নয়, দুজনের যাতায়াত আছে, এবং তারা দুজনেই পুরুষ। যতীন্দ্রবাবুর সাথে সুরবালা দেবী মিথ্যে প্রেমের অভিনয় করে গেছেন, যাতে সুবিমলকে আড়াল করা যায়। শুধু নিজের স্বার্থে ওনাকে ব্যবহার করেছেন সুরবালা দেবী। ওনার চরিত্র সম্পর্কে জানতে পারি ক্ষিতেন্দ্রবাবুর মেয়ে কণিকা দেবীর থেকে। ওনার চোখেও পড়েছে সুবিমল আর সুরবালা দেবীর ঘনিষ্ঠতা। সেটা কণিকা দেবীর বিয়ের দিন। ওনার মাথা থেকে সেই কথা বেরিয়ে গেছিল নানার চাপে। সুবিমল সরকার ধপ করে সোফায় বসে পড়লেন। তারপর বললেন, আমি চেয়েছিলাম আমি যেরকম পিতৃহারা হয়েছি ছোটবেলায়, সেই যন্ত্রণা একইভাবে উনিও পান নিজের সন্তান হারিয়ে। আমি তো কিছুই পেলাম না সারা জীবনে, শুধু অন্যের গলগ্রহ হয়ে থেকে গেলাম এতদিন। এবার প্রমথেশ সুরবালা দেবীর উদ্দেশ্যে বলল, কি সুরবালা দেবী, আপনি কিছু বলবেন না? সুবিমল তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, ওকে ছেড়ে দিন প্রমথেশবাবু, ও কিছু করেনি। সুরবালা দেবী বললেন, না প্রমথেশবাবু, সুবিমল যদি দোষী হয় তাহলে আমিও সেই দোষের ভাগীদার। কারণ দিনের পর দিন আমার স্বামীর অত্যাচার আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই আমি ওকে। বাকিটা উনি আর বলতে পারলেন না। শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে এক কোণে দাঁড়িয়ে রইলেন। আমরা সকলকে বিদায় জানিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। মনে মনে ভাবলাম, সত্যি মানুষ বড়ই বিচিত্র প্রাণী। রাগের কারণে প্রতিশোধ নিতে গিয়ে ভুলেই যায় যে তার পরিণাম কি হতে পারে। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। ফিরে আসবো খুব শিগগির নতুন স্বাদের গল্প নিয়ে। যদি আজকের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাসপেন্স জাংশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।